ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 16 বছর পর আজ প্রথমবার দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। এই দিবসের এক স্মরণ সভায় অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, সে কথা মনে করিয়ে দিয়ে অভিযোগ তুলেছেন সামরিক বাহিনীর প্রতি অনেকে অকারণে বিদ্বেষ ছড়াচ্ছে। তার মতে দেশে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনোই শান্তি শৃঙ্খলা আসবে না বলেও মনে করেন তিনি। এছাড়া নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে এদিন আরও বলেছেন, তিনি চান দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যেতে। আর নির্বাচন প্রসঙ্গে বলেছেন, গত বছরের সেপ্টেম্বরে তিনি যে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। অভ্যুত্থানের 6 মাস পর সেনাপ্রধানের আজকের এই সতর্কতা কি বার্তা দিচ্ছে, এটা কতটা আমলে নিচ্ছেন রাজনীতিকরা, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলপিডির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, যে কাদা ছোড়াছড়ি বা দেশের এখন যে উচ্ছৃঙ্খলতা, তা আমাদের নিজেদেরই তৈরি, নিজেদের ম্যানুফ্যাকচার, এরকম একটি শব্দ ব্যবহার করেছেন সেনাপ্রধান। বিপরীতমুখী কাজ করলে কখনোই শান্তি শৃঙ্খলা আসবে না। আমরা তো আসলে কি ঐক্যের জন্য, নতুন বাংলাদেশের জন্য এই 5ই অগাস্টের যে ঘটনা সেটিকে সাক্ষী হতে পেরেছি। এখন তাহলে কেন আমরা বিপরীতমুখী কাজ করছি? কেন নিজেরাই এই ধরনের উচ্ছৃঙ্খলতা নিজেরাই ম্যানুফ্যাকচার করছি? ধন্যবাদ তন্নি। এখানে খোকন ভাই আছেন, সেলিম ভাই আছেন এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। আজকে জাতীয় শহীদ সেনা দিবস। আমরা সে সমস্ত 57 জন সেনা কর্মকর্তা সহ শহীদদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হবে কিনা, আমি মনে করছি বন্ধ হবে না। কারণ সেনাপ্রধান, আমি যতটুকু জানি, উনি এই একই কথা উনি প্রত্যেক রাজনৈতিক দলের সাথে যখন ওনার ব্যক্তিগত কথা বলার সুযোগ হয়েছে, উনি সবাইকে কিন্তু এটা সতর্ক করেছেন। সুতরাং ব্যক্তিগত সতর্কতার পরেও যেহেতু বন্ধ হয় নাই, আজকে এটা উনি আর একটু স্পষ্ট করে পাবলিকলি বলেছেন। এবং সেটা কেন বন্ধ হচ্ছে না, কেন এই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেটা তো আমরা দেখলাম যে আসলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটাকে কেউ আমলে নিচ্ছে না, সবাই আবার আগের রাজনীতিতে ফিরে যাচ্ছে। এবং যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, আজকে কিন্তু সেনাপ্রধান যেটা বললেন যে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, কথাটার আমি যদি সিরিয়াসলি নেই তাহলে কিন্তু অনেক বড় একটা প্রসঙ্গ আসছে। আর যদি মনে করি যে আমরা অনেক সময় বলি না, কথার কথা বলি যে আমি মরে যাচ্ছি, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কথার কথা অনেকে অনেক কথা বলি আমরা, যদি এটাকে আমরা মিন করি তাহলে আমরা বুঝবো। আপনি যদি এটাকে রিলেট করেন, কিছুদিন আগে কিন্তু সম্ভবত ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা সেনাপ্রধান বলেছিলেন যে বাংলাদেশে একটা নির্বাচন হলে তাদের সাথে আমাদের যে এখন বিরোধটা হচ্ছে এটা সেটেল হবে। তার মানে তারা আমাদের সাথে বিরোধটা ইচ্ছা করে করছেন। একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রকে বলেন যে তাদের সাথে আমাদের বিরোধ চলছে এবং বিরোধটা ওই নাগাদ হবে না, নাহলে চলতে থাকবে, এটা কিন্তু একটা সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং আমরা দেখি আমার দেশের একজন অপরাধী, শুধু একজন না, হাজার হাজার অপরাধী যখন ভারতে গিয়ে আশ্রয় পায় এবং সেখানে এখন তারা আমাদের বন্দি বিনিময় চুক্তিকে বাদ দিয়ে তারা সেখানে আশ্রয় দেন এবং সেখান থেকেও অনবরত আবার সুযোগও দেন হুমকি দেওয়ার, নানা অপঘাতমূলক তৎপরতা চালানোর জন্য। এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের জন্য একটা এক দফা হুমকি। এখন কথা হচ্ছে, এই হুমকি সত্ত্বেও আমাদের মধ্যে মানে কেন প্রেরণা, আমাদের মধ্যে কেন অনুশোচনা আসছে না? আপনি কিন্তু দেখেছেন যে মাঝখানে যখন সংখ্যালঘু ইস্যুতে চট্টগ্রামে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং একটা দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার পরদিন কিন্তু প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেছিলেন এবং সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল এক কাতারে দাঁড়িয়ে, এবং ওইটা মনে হয় একটা ঐতিহাসিক ছবিও হবে যে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সবাই দাঁড়িয়ে একটা ছবিও তুলেছেন। তো এখন কথা হচ্ছে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছি, এটা কিন্তু একটা পরিষ্কারভাবে ধরা দিয়েছে। কিন্তু কাদা ছোড়াছুড়ির দুইটা দিক। একটা হচ্ছে যে ধরেন রাজনীতিতে একটা গণতন্ত্রের একটা চর্চা হচ্ছে, আপনার সাথে আমি ডিবেট করব, আপনার ত্রুটি আমি বলবো, আমার ত্রুটি আমি বলবো। কথা হচ্ছে যে কোন ত্রুটিটা বলবো, যে ত্রুটিটা আমার মধ্যে আছে, আমি যদি আপনাকে সেটা নিয়ে বলি তাহলে তো মানুষ আমাকে নিয়ে হাসবে। আমি নিজেই অগণতান্ত্রিক, আমি যদি আপনাকে অগণতান্ত্রিক বলি, আমার নিজেরই গণতন্ত্রের চর্চা ঠিক নাই, আমার নিজেরই
ভেতরে এক ধরনের একনায়কতান্ত্রিক পরিবেশ বিরাজমান। আমি যদি আপনাকে সেটা নিয়ে উপহাস করি, যেমন আমি দেখতে পাচ্ছি ইদানিং সবচেয়ে বেশি দ্বন্দ্বটা দেখা যাচ্ছে ত্রিমুখী কিছুটা, প্রধানত বিএনপি জামাত, আবার কিছুটা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও এক ধরনের দ্বন্দ্বটা আমরা দেখতে পাচ্ছি। দ্বন্দ্বটা কী নিয়ে হচ্ছে? ধরেন আমি যদি খোলামেলাভাবে বলি, এখানে খোকন ভাই আছেন, সেলিম ভাই আছেন, দুজনই আমার সিনিয়র রাজনীতিতে। ধরেন আমরা যদি বলি যে বিএনপিকে হেয় করা হচ্ছে, বিএনপিকে বারবার টিজ করা হচ্ছে যে তারা চাঁদাবাজি করছে, তাদের লোকেরা দখল সত্ত্ব করছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এই যে আপনি এখন দেখলেন সিপিডি কিন্তু বলেছে যে ছাত্ররাও দুর্নীতিতে জড়িয়ে, ঠিক না? তাই তো, তা শুনলাম আমরা। তাহলে এখন সিপিডি যখন বলছে তখন কিন্তু এটা ম্যাটার করছে, এটা কিন্তু একটা নিশ্চয়ই ওনারা উইদাউট কোনো প্রমাণ ছাড়া বলছেন না এই ধরনের কোনো কথা। তাহলে আমি নিজেই যদি এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ি, যেমন ফেনীতে আমরা দেখেছি যে জামাতের একজন, কিন্তু জামাত নিজেই বহিষ্কার করেছে এই ধরনের একটা ঘটনার সাথে, হোক আপনি অল্প হোক বিস্তর হোক, আপনি নিজেই যখন ওই কর্মের সাথে জড়িত, আপনি আরেকজনকে যখন এটা নিয়ে বলেন, তখন মানুষ কিন্তু এটাকে বিতর্ক আকারে দেখে না, এটাকে দেখে একটা পুরানো বস্তা পচা রাজনীতি আকারে। ঠিক তেমনিভাবে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ইয়েতে কি বলে এই মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরকে দেখা গেলো যে তারা মিটিং করেছে, এরপরে ছাত্রদল একটা মানে স্টেটমেন্ট দিয়েছে যে এটা স্বাধীনতা বিরোধী বা তারা একটা মুক্তিযুদ্ধের একজন শহীদের জায়গায় দাঁড়িয়ে তারা মিটিং করেছে। তো এই স্টেটমেন্টটা দেওয়ার আগে তাদের তো ভাবা দরকার ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাইতে তো বড় মুক্তিযোদ্ধা, বীর উত্তম, জীবিত শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার মধ্যে আর কেউ হতে পারে না। তো বীর উত্তম জিয়াউর রহমানের দলের সাথে যখন আপনি তাকে দেন, তার সাথে জোট করেন, তার সাথে নির্বাচন করেন, তার সাথে একসাথে সরকারে থাকেন, তখন কি আপনার এই প্রশ্নটা ভ্যালিড কোশ্চেন না এটা শুধু বিতর্কের জন্য? আপনি ঠিকই ধরেছেন। আমি বলছি যে আমাদেরকে যেটা আমরা প্রমিস করেছি, এই শহীদের রক্ত, দেখেন শহীদের রক্ত এখনো শুকায় নাই, এখনো পর্যন্ত 12-13টা লাশ পড়ে আছে যাদের এখনো আমরা পরিচয় বের করতে পারি নাই। সেই অবস্থা আমরা কি নিয়ে ঝগড়া করছি? জি, এই জায়গাটিতে আমি শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। এক ধরনের ত্রিমুখী দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি এবং সেটি অনেকটাই আসলে স্পষ্ট হচ্ছে। যেই জায়গাটির কথা বলছিলেন আমাদেরকে মুজিবুর রহমান মঞ্জু, একই কথা কিন্তু আজকে সেনাপ্রধান তিনি নিজেও বলেছেন এবং তার এই সতর্কবার্তা নিশ্চয়ই আমাদের যথেষ্ট আমলে নেওয়ার প্রয়োজন আছে। তিনি বলেছেন যে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে না, সেই আহ্বান তিনি জানিয়েছেন এবং বলেছেন এই ভেদাভেদ তৈরি করলে ডানে বায়ে দৌড়িয়েও কোনো লাভ হবে না। কি মনে করছেন? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক যারা আছেন, জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং খায়রুল কবির খোকন সাহেব। তো আপনার আজকে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, এটা আমাদের আপনার জাতির অনেকেরই বক্তব্যের প্রতিধ্বনি। আমরা এই ধরনের একটা বক্তব্যই আশা করেছি সেনাবাহিনীর প্রধান থেকে, অথবা মানে এই ধরনের একটা সতর্কবার্তা উচ্চারিত হোক, এটা ঠিক আছে, ভালো কথা। এখন আমরা জুলাই আগস্টে প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা অভ্যুত্থান ঘটিয়েছি, একটা বিপ্লব ঘটিয়েছি, 15 বছরের স্বৈরশাসককে আমরা বিতাড়িত করেছি। তারপরে তো আমাদের মধ্যে কোনো ধরনের কাদা ছোড়াছড়ি অথবা আমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত আমাদের মধ্যে কাম্য ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে ব্যাপারটা কাম্য হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কাদা ছোড়াছড়িটা আপনার একটা কুতর্কে পরিণত হচ্ছে। তো সেখানে জাতির মধ্যে একটা বিভক্তি রেখা এবং বিপ্লবে যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি কোনো বিভক্তি আসে, তাদের মধ্যে যদি কোনো আপনার বিভাজন আসে, তাহলে তো সেটা অবশ্যই বিপ্লবের জন্য ক্ষতিকর, যেটা স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন অথবা আপনার গণতন্ত্র বলেন, প্রত্যেকটা কিছুর জন্য হুমকি স্বরূপ। আজকে সরকার সঠিকভাবে ফাংশন করতে পারছে না বলেই কিন্তু এই কথাগুলো আজকে আসছে। সরকার যদি তার সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারত, সঠিক কাজটা করতে পারত, সঠিক লক্ষ্যটা স্থির করতে পারত, এক এক সময় এক এক কথাবার্তা না বলে তার যেই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন করা, এই প্রশ্নে যদি আপনার একমত থাকতো এবং সেখানে যদি কোনো রকমের আপনার উচ্চাকাঙ্ক্ষাটা না থাকতো, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই বিভক্তিটা, এই কাটা ছড়াছড়িটা এটা থাকতো না। জানতে চাই, এই যে আপনি বলছেন সরকারের নানানবিধ ভুলের কথা বলছেন, সরকারের উপরে দোষ চাপিয়ে দিলেও কি আসলে আমরা এই কাদা ছোড়াছড়ি রাজনীতি থেকে বেরিয়ে যেতে পারবো? আমরা দোষ কাকে চাপাবো? যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাকেই তো আমরা দোষ চাপাবো, দোষটা তো তাকেই নিতে হবে। কাদা ছোড়াছড়ি যেটা হচ্ছে সেটা তো সরকারের কিছু সিদ্ধান্তের কারণে হচ্ছে, সরকারের কিছু আপনার মানে কথার প্রেক্ষিতে হচ্ছে। নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে যে কথাটা, সরকার কিন্তু এক কথার মধ্যে থাকতে পারছে না, সরকার এক কথার মধ্যে থাকতে পারছে না। সরকার ঠিক আছে, সরকার প্রধান আপনার বলেছেন যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দেবেন, আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই এখন, এবং এটা ধরুন আজকে সেনাপ্রধানও স্পষ্ট ভাষায় বলেছেন, কিন্তু তারপরে আবার প্রেস সেক্রেটারি বলতেছেন এটাকে আবার মার্চ পর্যন্ত নিয়ে যাচ্ছেন।
এই যে প্রেস সেক্রেটারি মানে একদম মানে অনাহুত কিছু কথাবার্তা বলে একটা সমস্যার সৃষ্টি করছেন। আচ্ছা, আপনার স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেবেন এরকম একটা চিন্তা আপনাদের মধ্যে কাজ করছে, অনেক দিন ধরে ঘুরুফেক খাচ্ছে। এটা বোঝা যাচ্ছে কখন, বোঝা গেল কখন, যখন আপনি একজন ছাত্র নেতাকে বা একজন ছাত্র প্রতিনিধিকে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় দিলেন। তো ওই মন্ত্রণালয়টা তো আপনি অন্য কাউকে দিতে পারতেন। এই মন্ত্রণালয়টা আপনার স্থানীয় সরকার উপদেষ্টাকে মানে সরিয়ে আপনি একজন আপনার ছাত্র নেতাকে দিয়েছেন, যারা একটা দল গঠন করতে চায়, যারা ক্ষমতাকে আর প্রলম্বিত করে নির্বাচনটাকে আরও দেরি করে তারা তাদের রাজনৈতিক দলটাকে সুসংগত করতে চায়। এখন সংস্কারের নামে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে এই কথাগুলো তো আমরা মানে জাতি মেনে নিতে তৈরি নয়, আমরা কেউ তৈরি ছিলাম না। জুলাই এবং আগস্টের বিপ্লবের সময় অথবা 3 তারিখে যখন আমরা আপনার যেই এক দফা আন্দোলনের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়েছি, তখন যদি ছাত্ররা ঘোষণা করতো যে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা একটা রাজনৈতিক দল করব এবং সেই দল আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, তাহলে কিন্তু সেই আন্দোলনটা সফল হতো না। আর দ্বিতীয় কথা হলো যে সেনাবাহিনী, আমরা দেখি, আমরা বারবার আমরা এই কথাটা কিন্তু বিশ্বাস করতাম, অন্তর দিয়ে বিশ্বাস করতাম যে একটা আন্দোলনে একটা সময় এসে সেনাবাহিনী জনতার কাতারে সামিল হতেই হবে, এটাই নিয়ম। এটা যখন 69 গণ আন্দোলন হয়েছে তখন কিন্তু আপনার ইয়াহিয়া খান কিন্তু আপনার রাইব খানকে সরিয়ে দিয়ে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তীকালে জেনারেল নুরুদ্দিন একটা দায়িত্ব পালন করেছেন বলে এরশাদের পতন হয়েছে। এবং আজকে জেনারেল ওয়াকার কিন্তু সেদিন আপনার তার বন্দুকের তাক নরটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, জনগণের দিকে না ঘুরিয়ে। সেদিনই কিন্তু সরকার পতনটা নিশ্চিত হয়েছে। তাহলে সেনাবাহিনীর একটা ঐতিহাসিক ভূমিকা এই বিপ্লবের মধ্যে বলেন, এই গণ অভ্যুত্থানের মধ্যে আছে। এবং সেনাবাহিনীর প্রতি বিদ্বেষমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি বিনা কারণে, একদম অহেতুকভাবে কয়েকজন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে, একেবারে আনকল ফর। তার কোনো যোগ্যতা নেই বাংলাদেশের সেনাবাহিনীকে উস্কানি দেওয়া, তার কোনো যোগ্যতা নেই সেনাপ্রধানকে নিয়ে মন্তব্য করার, তার কোনো মানে প্রয়োজনই নাই। আপনার বিদেশে বসে বসে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমরা চাই যে সেনাপ্রধানের যে বক্তব্য, এই বক্তব্যের প্রতি রাজনীতিবিদরা কিন্তু আপনার দেওয়ালের লিখনটা তাদের যথাসময় পাঠ করা উচিত। এটা কিন্তু একটা দেওয়ালের লিখন, এটা পাঠ করতে ব্যর্থ হলে কিন্তু রাজনীতিবিদদের কপালে শনির দশা আছে। কিন্তু যে সেনাপ্রধান আসলে বারবার যে সতর্কবার্তা দিয়েছেন, সেখানে তিনি মূল আসলে যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছেন সেটি হয়তো কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, নিজেদের মধ্যে যে ঐক্য আমরা দেখেছি সেই ঐক্য আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আসলে এই ধরনের ত্রিমুখী দ্বন্দ্বের কথা বলি কিংবা রাজনৈতিক দলগুলোর মাঝে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের কথা বলে বিএনপির নামটিও কিন্তু আসে। বিএনপির সাথে অন্তর্বর্তী সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি সেটি অনেকটা সুস্পষ্ট হচ্ছে। সেই কাদা ছোড়াছুড়ি আমরা কি করে বন্ধ করব? ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমার দুইজন বিজ্ঞ আলোচক, আমাদের সেলিম ভাই, মঞ্জু ভাই, সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রথমে আমাদের সেই বিয়োগান্ত 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, যে 57 জন অফিসার সহ যারা সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই সেনা অফিসারদের, শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকের এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা আপনি যে কথাটি বলেছেন যে বিএনপির সাথে আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, এই কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে দূরত্ব তৈরি হচ্ছে এবং আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে তৈরি হচ্ছে, এবং আমাদের আজকের যে সেনাবাহিনীর যে আজকে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে শহীদ সেনা দিবস উপলক্ষে, তো সেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট আমি মনে করি যে এটা আমাদেরই চিন্তা চেতনারই প্রতিফলন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে এসছে। কিন্তু সেটা আমি মনে করি যে আমাদের এই যে কথাটি আমাদের সেলিম ভাই বলছেন তার সাথে আমি একমত পোষণ করছি যে আজকে 6 মাস হয়ে গেল যে আমাদের ঐতিহাসিক একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 16 বছরের যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই লড়াই করে আমরা একটা চূড়ান্ত বিজয়ের দিকে যাচ্ছি। আমরা গত 2024 5ই অগাস্ট আমাদের একটি বিজয় সূচিত হয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। সঙ্গত কারণেই সে আমাদের এই দেশের মানে
মানে অধিকাংশ মানে আমাদের গণতান্ত্রিক মানুষের, এই দেশের রাজনৈতিক দল এবং সচেতন মানুষের সমর্থন নিয়েই এই ডক্টর ইউনূস সরকার তার সরকার গঠন করেছে এবং তারা সর্বোচ্চ মানে সম্মান নিয়ে, আমাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তাদের কাছে যে মানুষের আস্থা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে এই দীর্ঘদিন বঞ্চিত হওয়ার কারণে যে একটি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটি ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের দেওয়ার ব্যবস্থা করবেন, সেইটা প্রলম্বিত হওয়ার কারণ, দীর্ঘায়িত হওয়ার কারণ হচ্ছে যে সংস্কার এবং বিচারের কথা বলে তারা দীর্ঘায়িত করছেন এবং তারা বলছেন যে এই বছরের শেষের দিকে, আমাদের ডিসেম্বরের দিকে হবে এবং সেখানে আবার বলছেন যে তার প্রেস সচিব বলছেন যে মাস জুন হতে পারে, যেটা বলছেন। এটা নিয়ে আমাদের জনগণে একটু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে, যার কারণে তাদের এই বক্তব্যে তাদের মধ্যে সমন্বয়ের অভাব এবং তাদের কথায় কাজের সাথে যে আমাদের মিল খুঁজে আমরা পাচ্ছিলাম না, জনগণ পাচ্ছিল না, তার আস্থার জায়গা থেকে তার ফিকে হয়ে আসছে, তাদের জনপ্রিয়তা দ্রুত নামছে। এই কারণে পুরোটাই নির্বাচন কেন্দ্রিক দূরত্ব, হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক। সেই নির্বাচনটা যে 16 বছর মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছেন যে সিএসসি গতকালকে নাসিরুদ্দিন সাহেব উনি বলেছেন যে 17 লাখ মানে আমাদের মৃত ভোটাররা তারা ভোট দিয়েছে গত মাসে। সেই কি পরিমাণ হয়েছিল, মানে একটি ইলেকশনও অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হয়নি, বিনা ভোটে হয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে, আমি আর দামি হয়েছে, সব এগুলো আমরা সব দেখেছি কি পরিমাণ। যার কারণেই ওই আন্দোলনটা হয়েছে, এই মানুষের ভোটাধিকারের জন্য। মানুষের প্রথম হলো যে এই আন্দোলনটা হয়েছিল আমাদের একটি 16 বছর আন্দোলনের, এটা 2 মাসের আন্দোলন, আর 16 বছর আন্দোলনের ফসল জনগণের ভোটাধিকারটা সর্বাগ্যে। এই ইলেকশনের ব্যাপারটা সুনির্দিষ্টভাবে একটি রোডম্যাপ ঘোষণা দেওয়ার কথা আমরা বারবার বলে আসছিলাম যে আমাদের সাথে আলোচনা করে হোক, আপনারা বসে আলোচনা করে আপনারা একটি মানে যৌক্তিক সময়ের মধ্যে আপনারা সুনির্দিষ্ট তারিখ না দিলেও আমরা বলেছেন দেওয়ার জন্য, কিন্তু তারা এখনও পর্যন্ত বলছেন করবেন ডিসেম্বরের তারা ঘোষণা করবেন এবং সিএসসিও বলছেন যে তারা নির্বাচন করবেন। তো এইগুলো নিয়ে আগে জাতীয় নির্বাচন হবে না আগে স্থানীয় নির্বাচন হবে, এটা নিয়ে আবার একটি বিতর্ক হচ্ছে। সেটা আপনার সিএসসি তিনি বলেছেন যে আমরা সেই বিতর্কে যাব না, সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবেন, আগে জাতীয় নির্বাচন হবে না স্থানীয় নির্বাচন হবে। আমরা বলেছি যে আগে জাতীয় নির্বাচন, যে আগে যদি ওরা বলছেন যে 1 বছর সময় লাগবে স্থানীয় নির্বাচন, তাহলে আমাদের স্থানীয় নির্বাচন হলে মিনিমাম 1 বছর সময় আমার দীর্ঘায়িত হবে, তার মানে জাতীয় নির্বাচন আরও প্রলম্বিত হবে। এই কারণে আগে আমরা চাচ্ছিলাম যে জাতীয় নির্বাচন আগে হবে, তারপরে আমাদের স্থানীয় নির্বাচন হবে। এই নির্বাচন নিয়েই সরকারের সাথে টানাপোড়েন হচ্ছে। আমাদের সরকার প্রতিপক্ষ না, আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন এই সরকারকে কোনো অবস্থায় ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। তাই এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমরা সহযোগিতা করতে চাই, আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই। এই সরকার সেই জায়গাটিকে সামনে রেখে যদি আপনি যে টানাপোড়েনের কথা বলছিলেন, আজকে সেনাপ্রধান তিনিও বলেছেন আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত আছি। এই টানাপোড়েনের জায়গাটি থেকে বেরিয়ে, এই বিষোদগার থেকে বেরিয়ে ভালো কিছু লক্ষণ দেখা যাচ্ছে কিনা এই মুহূর্তে, আমি এই প্রশ্নের একটি বিরতিতে যেতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত, সেই জায়গাটি থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিনা? বিশেষ করে আজকে আসলে যে দিবসকে কেন্দ্র করে সেনাপ্রধান এই বক্তব্য রেখেছেন, সেখানে তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। কি বলবেন? সেনাপ্রধান আজকে কিন্তু আমি হিসাব করে দেখলাম উনি প্রায় 13টা পয়েন্টে কথা বলেছেন এবং 13টা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের দেশের জন্য নতুন যে সেনা প্রধান রাজনৈতিক বিষয়ে এ ধরনের সরাসরি কথা অতীতে আমরা ওভাবে দেখিনি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পুরো পরিস্থিতিটাই তো আসলে নতুন আমরা যদি বলি, কারণ সেনা প্রধান এখানে প্রাসঙ্গিক, যেহেতু আমরা দেখেছি যে যখন একটা ট্রানজিশন হচ্ছিল, যে একটা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে তখন কিন্তু মূল ফোকাসে উনিই ছিলেন। উনি কিন্তু একটা নেগোসিয়েশন করে একটা 3 দিনের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এই সরকারের মানে হ্যান্ডওভারটা উনি ঘটিয়েছেন। ফলে বারবারই ওনার কিন্তু এখানে একটা স্টেক থেকে যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধান যেভাবে রাজনীতি বিষয় নিয়ে স্পষ্ট কথা, ওনার কথা বলতে কিন্তু একটা স্পষ্টতা এবং বোল্ডনেস ছিল। উনি যাই বলেছেন স্পষ্ট করে বলেছেন। ওনার সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল এর আগে, সেখানেও কিন্তু এই একই কথাগুলো উনি খুব স্পষ্ট করে বলেছেন। আমি যতটুকু জানি উনি কিন্তু রাজনৈতিক নেতাদেরকে যখনই দেখা হয়েছে, যার সাথে দেখা হয়েছে তাদেরকে এই কথাগুলো বলেছেন। এখন প্রশ্ন অনেকগুলো। একটা হচ্ছে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটা যে কোনো একটা আপনার বিদ্রোহমূলক ঘটনা যখন ঘটে,
তখন কিন্তু অনেকগুলো পরিস্থিতি প্রশ্নের তৈরি হয়। সেই প্রশ্নগুলোর সমাধান না হলে এটা কিন্তু একটা সন্দেহের জায়গায় থেকেই যাবে। যেমন ধরেন একটা বিদ্রোহ হয়েছে চাল ডালের একটা ইস্যু নিয়ে, হ্যাঁ, একটা ডাল ভাত কর্মসূচি নিয়ে। আমরা সাধারণত বিক্ষোভ করি, বিদ্রোহ করি, করার পরে যখন দাবি মানা হয় আবার আমরা সরে আসি। এখানে আমরা দেখলাম যে না, বিদ্রোহের জায়গা থেকে এটা এক ধরনের কিলিং এর জায়গায় চলে গেছে। 57 জন একদম ব্রাইট অফিসারকে হত্যা করা হয়েছে। আমার এখনো চোখে সেনাপ্রধান কিন্তু আজকে এটাও স্পষ্ট করেছেন যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। হ্যাঁ, উনি যেই আপনার বিচার প্রক্রিয়াটা হয়েছে, এখানে তো আসলে মিলিটারি কোর্টে বিচার হয়েছে সম্ভবত, বা সিভিল কোর্টে হয়েছে, আমি আমার কাছে স্পষ্ট ইয়ে নাই। যেই বিচারটা হয়েছে সেই বিচার নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এবং সেখানে বলা হয়েছে যে আপনি দেখেছেন কিছুদিন আগে বিজিবির লোকেরা বিক্ষোভ করেছে, ঘেরাও করেছে যে তাদের লোকদেরকে বেল দেওয়ার জন্য, মানে মুক্তি দেওয়ার জন্য। তো এই প্রশ্নটা যেহেতু গভীরভাবে আছে, এতগুলো হত্যাকাণ্ড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যাকাণ্ডের পরে তারা পালিয়ে গেলেন, এবং পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ডেড বডিগুলো দেখেছি। আমার এখনও মনে পড়ে, আমি তখন টেলিভিশনে কাজ করি, একদম পুরো ঘটনাটার ইনস অ্যান্ড আউট আমাদের, মানে আমরা রিপোর্টিং বা ইত্যাদি বিষয়ে আমাদের চোখের সামনে এসেছে। লোকেরা যখন, মানে সেনাবাহিনী চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করেছে, কিন্তু একদিন পুরো অপারেশন করে নাই। অপারেশন না চালিয়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। অবস্থান নেওয়ার পরে যখন দেখা গেল যে পেছন থেকে বিজিবির বিডিআরের সদস্যরা পালিয়ে গেল, এবং এরপরে ড্রেন থেকে বিভিন্ন জায়গা থেকে বিভৎস লাশ বেরিয়ে আসছে, নারী নির্যাতনের খবর আসছে, তখন কিন্তু মানুষের মধ্যে এই কোশ্চেনটা তৈরি হয়েছে, তাহলে কেন সেনাবাহিনী যাওয়ার পরে সেখানে অপারেশন চালানো হলো না? কেন এতগুলো হত্যাকাণ্ড আমরা মেনে নিলাম এবং এরপরে যারা পালিয়ে গেল তাদেরকে কিন্তু আমরা আর অ্যাকাউন্টেবল করতে পারি না? সুতরাং এই কোশ্চেনটা আছে, এটা কি শুধু একটা বিদ্রোহ নাকি এটা কোনো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড? এখন যে নানা ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন জায়গায় শুনছি, আজকে একটা পত্রিকায় আমি দেখলাম যে মিস্টার মেজর উনার কথার মধ্য দিয়ে পুরো ঘটনাটা এমনভাবে বিধৃত হয়েছে যে বিরাট একটা সন্দেহ সংশয়ের ব্যাপার এখানে আছে। এখন যে কমিটিটা কাজ করছে তারা প্রায় 22-23 জনের একটা ইন্টারভিউ করেছে। এখন সেনাপ্রধান এখানে যে কথাটা বলেছেন যে একটা ফুল স্টপ, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন আছে। উনি কিন্তু বলেছেন আপনারা ছবিতে দেখেছেন, আমরা নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তো উনি তো একজন সাক্ষী নিশ্চয়ই এই ঘটনার। সুতরাং আমি এই জায়গাটাকে যেটা বলবো যে এটা যেহেতু একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে আছে, এটা যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে এবং একটা তদন্তের মধ্যে আছে, সেই জায়গায় আমাদের একটা কনক্লুসিভ জায়গায় পৌঁছতে হবে। অর্থাৎ কোনো বিষয় নিয়ে আসলে বিতর্ক যাতে কমে আসে, সেই সব কিছু নিয়েই কিন্তু তার বক্তব্যে আজকে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। তবে এটা সত্য, মানে উনাকে আমি সেনাবাহিনীর প্রধান হিসেবে না, যদি নাগরিক হিসেবে দেখি, অবশ্যই তার যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলোকে গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই। খায়রুল কবির খোকন, সেনাপ্রধান আজকে এই কথাটিও বলেছেন, তার নিজের ব্যক্তিগত অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, এবং তিনি এটি বলেছেন আই হ্যাড ইনাফ লাস্ট 7-8 মান্থস, বারবার বলেছেন আই হ্যাড ইনাফ। তিনি চান দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আবার সেনানিবাসে তারা ফেরত যাবেন। কি মনে করছেন, যে এই নির্বাচনী আভাস আজকে আমরা ওনার বক্তব্যের মধ্য দিয়ে পেয়েছি, সেই সুন্দর জায়গাটিতে কি আমাদের পক্ষে যাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি মনে করি তা এই আকাঙ্ক্ষা তো ওনার আগেও ব্যক্ত করেছেন একবার। তার আগেও বলেছিলেন যে 18 মাসের মধ্যেই ইলেকশনের কথা উনি একবার ইঙ্গিত দিয়েছিলেন একবার। এবারও তিনি সুস্পষ্ট করেছেন যে তিনি এই দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হোক, সুন্দর একটি ইলেকশন হোক। সেই ইলেকশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসুক, এবং সেই দেশটি সবার মিলেই করতে হবে। নিজেদের মধ্যে কোনো মারামারি, দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এই কথা তিনি খুব ভালো জোর দিয়ে বলেছেন যে এটা আমাদেরকে আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি যে বার্তাটা দিয়েছেন, সেই বার্তা থেকে আমাদের মনে হয় যে আরেকটু আমাদের সতর্ক হওয়া উচিত। যে ওনার তো যেহেতু ওনার বক্তব্যের মধ্যে আমরা একটু তার রাজনৈতিক কোনো এখানে উচ্চ বিলাস বা এখানে তার অন্য কোনো ইন্টেনশন আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের মধ্যে যদি অনৈক্য, বিভেদ সৃষ্টি হয় তাহলে অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। একটি পতিত স্বৈরাচারের দোসররা আবার সক্রিয়, ওরা বিভিন্নভাবে এই দেশে একটু গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা তৎপর। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে, ভিন্ন দেশে থেকে তারা উস্কানি মদত দিচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বিএনপি মহাসচিব আজকে বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন, দুঃসময় সেনাবাহিনী আমাদের শক্তি। সামনে আবার নতুন করে কোনো দুঃসময়ের শঙ্কা কি বিএনপি করছে তাহলে?
না, দুঃসময় আমরা দুঃসময় সেই আশঙ্কা তো থাকতেই পারে, কারণ 1/11-এর ঘটনা তো আমরা ভুলে যাইনি। আমাদের মধ্যে সেই অনৈক্য বিবাদের কারণেই তো আমরা দেখেছিলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতায় এসেছিল, সেখানে কি ঘটনা ঘটেছিল, সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর আমরা কতটুকু আমাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন সেটা আমরা সবাই দেখেছি। সেইখান থেকে তো আমাদের শিক্ষা হয়েছে, তাই না? তাই আগামী দিনে তো আমি মনে করি সেই শিক্ষা থেকে আমাদের সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশের বৃহত্তর স্বার্থে, এই দেশটা তো আমাদের সবার মিলেই আমাদেরকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, লড়াই সবাই মিলেই করেছি। এখন এর কিছু শত্রু পক্ষ তো থাকবে, এখানে অনেক রকম আমাদের স্টেক হোল্ডার আছে। বিএনপি যেহেতু একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা চাই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী দিনে এই একটা নির্বাচনের মধ্যে দিয়ে দেশের যে এই অস্থিতিশীল পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং মানুষের যে মানুষের মধ্যে যে মানে অস্থিরতা সেটা কাটিয়ে উঠবে, তখন সেটা কাটিয়ে ওঠার জন্যে আমার মনে হয় যে রাষ্ট্রের যে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং আমাদের যে সেনাবাহিনী বলেন, আমাদের রাজনৈতিক দলগুলি বলেন, আমাদের যে নির্বাচন কমিশন বলেন, আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে স্তম্ভগুলি রয়েছে, সবাই সম্মিলিতভাবে আমাদের মধ্যে মনে হয় যে আমরা ঐক্যের কথা বারবার বলেছি যে আমরা ঐক্য বিনষ্ট, আমাদের জাতীয় ঐক্য চাই, আমরা সেই ঐক্যের ফাটল আমরা দেখতে কিন্তু পাচ্ছি না এখনো পর্যন্ত। না, সেই ঐক্যটা সুসংগত করার জন্য আমরা বদ্ধপরিকর, কিন্তু সেই ঐক্য বিনষ্ট করার জন্য চক্রান্ত হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। উস্কানিমূলক বক্তব্য থেকে কারণেই তো আজকে সেনাবাহিনী বক্তব্য কেন আজকে দিলেন, যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে উনি দিয়েছেন যে দিন দিন যেভাবে আমাদের মধ্যে যে হচ্ছে ভাষ হচ্ছে, আমাদের মধ্যে যে পারস্পরিক বক্তব্য হচ্ছে, সেই বক্তব্যটা আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য চলে আসছে, সেইগুলোর কারণেই আজকে আমাদের এই কথা বলতে উনি হয়তো বাধ্য হয়েছেন। অরাজক পরিস্থিতির কথা আপনি বলছেন, ঠিক এই জায়গাটিতে আজকে সেনাপ্রধান বলেছেন যে এটা একটা খুবই চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু তারা খুব ভালো করেই জানে যে দেশ একটি অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে এবং সেই সময় সমস্ত অপরাধগুলো করা সম্ভব এবং সেখান থেকে পরিত্রাণও পাওয়া সম্ভব। তার মানে খুব সুস্পষ্ট সতর্ক বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এই বার্তার পরে আসলে রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ যতগুলো স্টেক হোল্ডার বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে প্রত্যেকে আসলে সতর্ক হবেন কিনা, হওয়া উচিত কতখানি? না, দেখুন, আমি প্রথমে বলতে চাই, জেনারেল ওয়াকার যে বক্তব্য দিয়েছেন তিনি খুবই স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন এবং খুব দৃঢ় প্রত্যয় নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা যদি চিন্তা করি যে আগস্টের 3 তারিখে তিনি যেই সেনাবাহিনীর সাথে বক্তব্য দিয়ে বক্তব্য শুনে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে জনগণ মুখোমুখি সেনাবাহিনীর কোনোদিন দাঁড়া হবে না এবং সেনাবাহিনী জনগণের প্রতি গুলি চালাবেন না, এই সিদ্ধান্তটাই তো একটা যুগান্তকারী সিদ্ধান্ত। পরবর্তীকালে তিনি নিজ দায়িত্ব নিয়ে যেভাবে আপনার দেশটাকে রক্ষা করেছেন, এটা আমি বলতে পারবো যে ওনার নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কিন্তু আমরা পরে কি দেখলাম যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, সেই সময়ও তিনি কিন্তু দৌড়ঝাঁপ করে দুতালি করে একটা সরকার প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এই সরকার তো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ, একেবারেই ব্যর্থ। ব্যাপারটা হলো যে কি, এখানে আপনি কোনো রাজনৈতিক দলকে এখানে দায়ী করে লাভ নাই। দায়ী হলো যে ডক্টর ইউনূস সাহেব তিনি তার একদম একটা বিলো স্ট্যান্ডার্ড একটা ক্যাবিনেট গঠন করেছেন, যেটাকে আমি বলবো যে ক্যাবিনেটের আপনার উপদেষ্টাদের ওনারা জানেন না ওনাদের কী দায়িত্ব, ওনারা বুঝেন না ওনার কী দায়িত্ব। আমরা সেদিন উপদেষ্টা সাহেবের সাথে কথা বলার মধ্যে বলেছি যে আপনি দয়া করে, করুণা করে, মেহেরবানি করে আপনি অন্তত জনগণকে আপনার স্বস্তিতে আনার জন্য আপনার উপদেষ্টা মণ্ডলীতে সংস্কার করুন এবং পরিধি বৃদ্ধি করুন। ওনারা এটা করতে পারছেন না। দেশের যে আইনশৃঙ্খলার চরম অবনতি, হানাহানি, দুষ্কৃতিকারীদের আজকে যে মাথা উঁচু করে দাঁড়ানো অথবা দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করা, এটার দায়িত্ব কার? এটা দায়িত্ব তো রাজনৈতিক দলের না। এই দেশে আইনশৃঙ্খলাটাকে সঠিক জায়গায় নিয়ে আসার দায়িত্ব হলো সরকারের। সরকার সেটা করতে পারছেন না, এইটাও একটা সতর্কবার্তা। এবং আমাদের মধ্যে যে বিরোধটা, এই বিরোধটা আমাদের কাম্য নয়। ধরুন একটা ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে, আমরা একদম ছোটোবেলা থেকেই শুনে আসছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা যদি একটা রাজনৈতিক দল করার চিন্তাই যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা মন্ত্রিসভায় গেলা কেন? উপদেষ্টা মণ্ডলীতে গেলা কেন? উপদেষ্টা থেকে আবার পদত্যাগ করে এসে সমস্ত উপদেষ্টা মণ্ডলীকে, সমস্ত সরকারকে আজকে বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে। আজকে সরকারকে তো নিরপেক্ষ বলার কোনো কারণ নাই। তারা একবার বলে নাও অর নেভার, কিন্তু কিছু করতে পারলো না, অশ্বডিম্ব। তারপর বলো যে চুপ্পুকে যেতেই হবে, মনে হচ্ছে যে এখনই চলে যাবে। তো তাদের মধ্যে তো একটা বালখিল্য আচরণ আছে। তা আমরা বারবার হ্যাঁ, তারা আমাদের সন্তান এবং অনেক ক্ষেত্রে নাতির তুল্য। তারা কার পরামর্শ নিচ্ছে জানি না, যার পরামর্শ নিচ্ছে ভালো কোনো লোকের পরামর্শ নিচ্ছে না।
রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়। ছাত্র সংগঠন রাজনৈতিক দল করবে, এটা শুনতে আমাদের কাছে একটু মানে একটু খারাপ লাগলো। খারাপটা কী কারণে লাগবে, যে ছাত্ররা তো লেখাপড়া শেষ করে এসে তারপর রাজনৈতিক দল করবে। তারা বিপ্লব করেছে, লেখাপড়া শেষ করে এসে তাদের পছন্দনীয় রাজনৈতিক দলে যোগদান করবে। অতীতে পৃথিবীর দেশে দেশে যে কোনো বিপ্লব, অভ্যুত্থান অথবা একটা গণজোয়ারের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলের তৈরি হয়, কিন্তু এটা তো রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে একদম মানে রানিং স্টুডেন্টরা সেখানে জড়িত হওয়ার কথা না। যে পরিস্থিতির কথা আপনি বলছেন সেরকম এই সরকার নিয়ে, এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে অনেক সমালোচনা আছে এবং সেই সমালোচনার মধ্যেই কিন্তু আমরা সামনের নির্বাচনী আভাসও পেতে যাচ্ছি। সেই নির্বাচন কতখানি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ হবে সেটি নিয়েও প্রশ্ন থাকে কিনা আমি বিরতির পরে উত্তর নিব। জিপি ইস্পাত মিতিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত মিতিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, সেনাপ্রধান বলেছেন আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য ধাবিত হচ্ছি। এটি নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের আশার উদ্রেক করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যতখানি আশার আলো দেখতে পাচ্ছে ততটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কি আমরা দেখতে পাবো? না, আপনি এখন একটা সাধারণ ঘটনারই তো আমরা বিচার পাচ্ছি না। বা আজকে আমি পত্রিকায় দেখলাম যে এই বছরের জানুয়ারি মাসে যতগুলো ঘটনা ঘটেছে, গত বছরের জানুয়ারি হিসাব করে দেখেছে যে প্রায় 50% বেশি মামলা হয়েছে। যদিও আমরা মামলা হিসেব করে ঘটনা বুঝতে পারবো না, কারণ সব ঘটনা মামলা হয় না, বা আগের আওয়ামী লীগ যুগটা তেমন ছিল যে কেউ মামলা করার সাহসও পেত না। সেই হিসেবে আমরা উল্টা বলতে পারি যে এখন মানুষের সাহস হয়েছে, মানুষ মামলা করতে পারছে। আবার আমরা আরও একটা রিপোর্ট দেখেছি যে এখানে দেখা যাচ্ছে ফেসবুকে প্রচুর ফেক ঘটনা ছড়ানো হচ্ছে। যেমন গত বছরের বা তার 2 বছর আগের একটা ভিডিওকে এখনকার ভিডিও বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন আপনি দেখবেন হিউজ নাকি ধর্ষণ হচ্ছে, এ ধরনের কথা বাজারে চলে আসছে, কিন্তু এগুলো সত্য না, অনেকগুলো ঘটনা বাড়ানো আছে। ফলে এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, মব করতেছে, মাইকে করে বলতেছে ডাকাত আসছে, তারপরে মানুষ করতেছে। এইরকম পরিস্থিতিতে আমি ভয় পাচ্ছি অন্যটা। একটু খোলামেলাভাবে বলি, ধরেন এবারের নির্বাচনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলছেন যে ইলেকশন খুব কঠিন হবে, কিন্তু ওনাদের নেতাকর্মীরা হয়তো এটাকে বুঝছেন না কেন কঠিন হবে উনি বলছেন। কারণ ধরে নেন, আমি যদি ধরে নিলাম একটা, যেমন বিএনপিতে একজনকে নমিনেশন দিবে তার ধানের শীষ মার্কায়, তো বিএনপির যদি একজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র দাঁড়ায় ভোটে এবং কোনো পাওয়ারফুল জায়গায় দাঁড়ায়, তাহলে কি হবে? তাহলে এই দুই পক্ষের যে গণ্ডগোলটা হবে, কেওয়াসটা হবে, সেখানে ধরেন এরপরে যদি ছাত্রদের একটা জোট থাকে বা ইসলামিক জোট থাকে, তাহলে দেখা যাবে যে ইলেকশন কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তা আমাদের দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশনের ঘটনা মানে কি, যার কেন্দ্র সে দখলে রাখতে চায়। আপনি দেখবেন বিগত সরকারের নির্বাচন তো একতরফা হয়েছে, তারপরে আওয়ামী লীগের লোকেরা কেন্দ্র দখল করেছে। দখলবাজির নির্বাচন থেকেও তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন দখলবাজির নির্বাচন তো প্রতিহত করতে পারবেন তখন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকবে। এখন সেটা আমরা দেখতে পাচ্ছি না। পরিস্থিতির উন্নতির জন্য আসলে সহায়তাও চেয়েছেন সেনাপ্রধান সাদাত হোসেন সেলিম। অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান সমালোচনা আছে, অভিযোগ আছে, অনেক কিছু আছে। আবার সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সহায়তার জন্যও আহ্বান জানিয়েছেন। সহায়তা কতখানি আছে তাদের প্রতি? না, সহায়তা তো আমরা পুরো জাতি আমরা সহায়তা করছি, কিন্তু সহায়তা নেওয়ার মতো সক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের আছে কিনা এটা আমার বিশ্বাস হয় না। তারপরে যে নির্বাচনের কথা বলছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বর্তমান যে সরকার আছে, এই সরকার ক্ষমতা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই উপদেষ্টাদের অর্ধেকেরও বেশি কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করার জন্য এবং একটা ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য তাদের মধ্যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা বিরাজ করছে। মানে যে ছাত্র প্রতিনিধিরা শুধু, এর বাইরেও অন্য যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু যদি উপদেষ্টা মণ্ডলী থাকেন তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি। দ্বিতীয়ত, ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আজকে রাজনীতি করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো তারা করতে পারছে না। তারা কিন্তু আহতরা এখনও আপনার হাসপাতালে, আপনার নিহতদের পরিবাররা এখনও আপনার অনেকেই না খেয়ে না দিয়ে আছেন, সেখানে তারা লক্ষাধিক লোকের সমাবেশ করে মানে দল করবেন। দলটা যদি শহীদ মিনারে অন্তত শহীদদের আপনার সামনে রেখে দল করতেন, তারপরে নতুন কিছু করতেন, তাইলে বলতে পারতাম যে আজকে নতুন বন্দোবস্ত। তাদের সাথে যারা জড়িত তাদের অধিকাংশ ট্রান্সফার বাণিজ্যে, তারপরে চাঁদা বাণিজ্যে, তারপর দখল বাণিজ্যে, তারপরে ওই যে ইউনিয়ন পরিষদে গিয়ে গম ভাগাভাগিতে সবাই ব্যস্ত। সেখানে তো তারা কোনো রকমের লাগাম টেনে তুলতে পারছে না এবং নতুন বন্দোবস্ত করতে পারবে না। তাদের দলটা গঠন করার মধ্যে দিয়েই কিন্তু বিরোধ সৃষ্টি হয়ে গেছে।
সুতরাং এটা একটা ট্রেডিশনাল একটা রাজনৈতিক দল হবে। অর্থাৎ অনেকেই সামনে কি বাংলাদেশে আরো চেষ্টা কাদা করেছে, ছোড়াছুড়ি বাড়ছে বলে মনে করছেন? না এটা কাদা ছোড়াছুড়ি বলতে আমি বলতেছি যে অল্প কয়েকজন গুটি কয়েকজনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজন ব্যক্তির আপনার উস্কানিমূলক আচরণেই পুরো পরিস্থিতিটাকে একটা বেসামাল খায়রুল করছে। কবির খোকন, এই যে পুরো পরিস্থিতি বেসামালের দিকে যাচ্ছে, নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে যে শঙ্কা আছে, সেই শঙ্কাকে সামনে রেখে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হবে কি করে তাহলে? সেই আশঙ্কা তো থেকেই যাচ্ছে। তো সেই সরকারের যে মানে নির্লিপ্ততা এবং তাদের যে ব্যর্থতা, মানে তারা সব ক্ষেত্রে তাদের যে মানে আশানুরূপ মানুষকে যে আস্থার জায়গায় তারা নিয়ে আসতে পারছে না। তো এই ব্যাপারে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে যে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ হবে কিনা। তাছাড়া এই আমাদের দলের পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল যে যদি ওই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের আগামী দিনে হয়তো একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হয়তো নির্বাচন হয়তো দাবি উঠতে পারে এই সরকারের নিরপেক্ষতা হারালে। আমরা বলেছিলাম যে নিরপেক্ষতা হারালে বা এই সরকার যদি এক পক্ষ হয়ে যাচ্ছে, যদি তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, তাহলেও তো মানে পুলিশ বলেন, পুলিশও কাজ করছে না, বলছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, পুলিশে কাজ করছে না। তারপরে নির্বাচন কমিশন তারা এককভাবে পারবে, তাদেরকে সহায়তা করতে হবে। তাই নির্বাচন করার জন্য স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতেরও দরকার রয়েছে। সেই একটা ঐক্যমতের জায়গায় না আসলে তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতেই পারে। কারণ নির্বাচনের রোডম্যাপও এখন ঘোষণা হয়নি। আমি মনে করি সবার আগে যদি অক্টোবরে সেখানে যদি করা হয়, তফসিল ঘোষণা করা হয় ডিসেম্বরে নির্বাচনের টার্গেট করে, তাহলে ইমিডিয়েটলি তাদেরকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে। রোড ম্যাপ ঘোষণা করা হলে এই অস্থিতিশীলতা অনেকটা কেটে যাবে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট অনেকটা কমে যাবে। এবং আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আস্থা রাখতে চাই। তারা যে জায়গায় চলে গিয়েছেন সেখানে তারা যদি এখন এই যে অব্যাহত রাখেন, এই ব্যাপারে তারা যদি সংশোধিত না হন, তারা যে কথাগুলি সেলিম ভাই বলেন, সেটাও আমি তার সাথে দ্বিমত করছি না, তার সাথে আমি একমত পোষণ করছি। এবং সেই বিষয়গুলির কারণে জনগণের মধ্যেও মানে সেই আস্থার জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। তাই আমি চাই যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, মানুষের এই ভোটাধিকারটা প্রয়োগ হয়। ভোটাধিকার বঞ্চিত হয়েছিল, দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা জাতি দৃশ্যমান হতে চাই, দৃশ্যমান দেখতে চাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক দ্বিতীয় রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।